নমস্কার, আপনারা শুনছেন যাদের কথা কেউ বলে না চ্যানেলটি। আজকের গল্পটি সম্পূর্ণরূপে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বা যারা মাধ্যমিকে পড়ছে তাদের জন্য। আজকেরটি ঠিক গল্প নয়, একটি প্রবন্ধ। তো চলুন শুরু করি। আজকের আলোচনা বাংলা ভাষায় বিজ্ঞান। রচনা করেছেন রাজশেখর বসু। সাহিত্যিক রাজশেখর বসু পরশুরাম ছদ্মনামেই বেশি পরিচিত। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ হাস্যরসিক গল্পকার, পরিভাষা ও অভিধান রচয়িতা, রসায়নবিদ এবং অনুবাদক হিসাবে খ্যাতি অর্জন করেন। বাংলা সাহিত্যে গড্ডলিকা প্রবাহ, কজ্জলি, হনুমানের স্বপ্ন প্রভৃতি রসরচনার তিনি অনন্য স্রষ্টা। 1937 খ্রিস্টাব্দে তার অবিস্মরণীয় কীর্তি চলন্তিকা বাংলা অভিধান প্রকাশিত হয়। আজকের আলোচনার বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটি, আজকের পাঠ্য বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটি 1955 খ্রিস্টাব্দে প্রকাশিত বিচিন্তা গ্রন্থের অন্তর্গত। যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি দুটি শ্রেণীতে ভাগ করা যেতে পারে। প্রথমত, যারা ইংরেজি জানে, যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে। এর মধ্যে পড়ে অল্প বয়স্ক ছেলে মেয়ে এবং অল্প শিক্ষিত বয়স্ক লোক। আরেকটি শ্রেণী অর্থাৎ দ্বিতীয় শ্রেণী, যারা ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে। এখন আমরা প্রথম শ্রেণী নিয়ে একটু আলোচনা করব। এই প্রথম শ্রেণীর পাঠকদের বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় কিন্তু নেই। তারা গুটিকতক ইংরেজি পারিভাষিক শব্দ হয়তো শিখেছে, যেমন টাইফয়েড, আয়োডিন, মোটর, ক্রোটন, জেব্রা প্রভৃতি। এছাড়াও অনেক রকম স্থূল তথ্যও তারা জানে, যেমন জল আর কর্পূর উবে যায়, পিতলের চাইতে অ্যালুমিনিয়াম হালকা, লাউ কুমড়ো জাতীয় গাছে দু রকমের ফুল হয়। এইরকম সামান্য জ্ঞান এদের থাকলেও আধুনিক বৈজ্ঞানিক তথ্য এরা জানে না। এই শ্রেণীর পাঠকরা সাধারণত ইংরেজি ভাষার প্রভাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত। তাই বাংলা ভাষায় বিজ্ঞান শেখা এদের সংস্কারের বিরোধী নয়। ছেলেবেলায় আমাকে অর্থাৎ রাজশেখর বসুকে ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল। একটা নির্দিষ্ট সীমাবিশিষ্ট সরলরেখার উপর এক সমবাহু ত্রিভুজ অঙ্কিত করা হইবে, এর মানে যারা বাংলা জানে তাদের পক্ষে বুঝতে কখনো অসুবিধা হয়নি। এর কারণ ছিল ভাষাগত বিরোধী সংস্কার ছিল না, অর্থাৎ বাংলা ভাষার সাথে একদম সম্পূর্ণরূপে এর অর্থ করা যায়। কিন্তু যারা ইংরেজি নিয়ে পড়াশোনা করে, তারা জ্যামিতি নয় জিওমেট্রি পড়েছে, তাদের কাছে এই বাক্যটি বেশ ভালো ঠেকবে না, তারা মানেও স্পষ্ট করতে পারবে না। যে লোক আজন্ম ইজার, ইজার মানে হলো ছোট পাজামা জাতীয় একটা পোশাক পরেছে, তার পক্ষে হঠাৎ করে ধুতি পরা একটু শক্ত হয়ে যাবে না। এছাড়া আরেকটা ভালো দিক হলো আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা অর্থাৎ বাংলা ভাষাকে চালাচ্ছেন। কিন্তু এতে অনেক মুশকিল আছে, কারণ যারা ইংরেজি নিয়ে পড়াশোনা করেছে তাদের আবার নতুন করে বাংলা শিখতে হবে। এখন প্রথম শ্রেণীর পাঠক যখন বাংলায় বিজ্ঞান শেখে তখন তার ভাষার জন্য বাধা হয় না, কারণ বিজ্ঞান বইটা বাংলা ভাষাতেই লেখা আছে তাদের জন্য। শুধু যে বিষয়টা পড়ছে সেটাকে একটু কষ্ট করে বুঝতে হয়। বাংলা ভাষায় বিজ্ঞান বই লেখা হলে তাকে বেশি কোনো একটি বিষয়ে বেশি চেষ্টাও করতে হয় না। কিন্তু কোনো ইংরেজি সাহিত্য নিয়ে পড়া বা ইংরেজি ভাষা নিয়ে পড়া মানুষ যখন বাংলা ভাষায় লেখা কোনো বৈজ্ঞানিক বই পড়ে তখন তাকে তার ইংরেজি ভাষার সংস্কার অর্থাৎ ইংরেজি ভাষাকে ভুলতে হবে বা বর্জন করতে হবে।
এবং তাকে একটু কষ্ট করেই মাতৃভাষার পদ্ধতি অর্থাৎ বাংলা ভাষাকে আয়ত্ত করতে হবে। এই কারণে পাশ্চাত্য পাঠকের তুলনায় তার পক্ষে একটু বেশি চেষ্টা করতে হবে নাকি। অর্থাৎ এখান থেকে যদি বুঝতে হয়, বাংলা ভাষায় প্রবন্ধ লেখা হলে অর্থাৎ বাংলা ভাষায় বিজ্ঞানের বই লেখা হলে বাংলা ভাষায় যারা কথা বলে তাদের পক্ষে অনেক সুবিধা, এবং যারা ইংরেজি নিয়ে পড়াশোনা করে বা ইংরেজি জানে তাদের পক্ষে একটু কঠিন হয়ে যায়। কিন্তু বাংলা ভাষায় বিজ্ঞান লেখা বা বাংলা ভাষায় বিজ্ঞান বই লেখা এতটা সহজ নয়। এর পেছনে অনেক বাধা আছে। যেমন বাংলাতে পারিভাষিক শব্দ প্রচুর কিন্তু নেই। অনেক বছর আগে বঙ্গীয় সাহিত্য পরিষদের কিছু বিশিষ্ট বিদ্যোৎসাহী লোক, অর্থাৎ যারা একটু পড়াশোনা নিয়ে কালচার করে আর কি, তারা পরিভাষা নিয়ে একটা আলোচনা করেছিল। কিন্তু এর ত্রুটি ছিল অনেক। তারা করেছিল কি, সবাই একযোগে অর্থাৎ একসাথে কাজ না করে আলাদা আলাদাভাবে অর্থাৎ স্বতন্ত্রভাবে করেছিল। তার ফলে তাদের সংকলিত যে পরিভাষাগুলো ছিল সেগুলোর মধ্যে মিল হয়নি, এবং অনেক ইংরেজি ভাষা বা সংজ্ঞার প্রতিশব্দ তারা বাংলায় অনুবাদ করে দিয়েছিল। কিন্তু 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় একটা পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল। তাতে বিজ্ঞানের অধ্যাপক, ভাষাতত্ত্বজ্ঞ, সংস্কৃতজ্ঞ পণ্ডিত এবং কয়েকজন লেখক একযোগে কিন্তু কাজ করেছিল। তার ফলে তাদের চেষ্টাটা অনেক সফল হয়েছিল। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে বঙ্গীয় সাহিত্য পরিষদের যে পরিভাষা কমিটি সেটা সফল হয়নি। তার কারণ ছিল তারা একযোগে কাজ করেনি, এবং একযোগে কাজ না করার কারণে তাদের সংকলিত পরিভাষার সাম্য হয়নি। কিন্তু 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন তাতে সবাই একযোগে কাজ করায় বঙ্গীয় সাহিত্য পরিষদের তুলনায় অনেক বেশি সফল হয়েছিল। কিন্তু এখন প্রশ্ন হলো, এই পরিভাষা রচনা করা এটা তো একজনের কাজ নয়। সমবেতভাবে না করলে অনেক ত্রুটি বা ভুল থেকে যায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংকলনটা খুব বড় ছিল না, আরও শব্দের প্রয়োজন আছে এবং তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। কিন্তু দরকার মতন বাংলা শব্দ পাওয়া না গেলে বৈজ্ঞানিক রচনা অর্থাৎ বিজ্ঞান প্রবন্ধ বা বিজ্ঞানের বই বানানো বা রচনা চলতে পারে না। যতদিন উপযুক্ত এবং সবাই মানবে এরকম বাংলা ভাষা বা বাংলা শব্দ রচিত না হয়, ততদিন ইংরেজি শব্দই বাংলা বানানে চালানো অনেক বেশি ভালো। বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত সমিতি বিস্তর ইংরেজি শব্দ বজায় রেখেছেন। তারা বিধান দিয়েছেন এটা বলে যে কিছু রাসায়নিক বস্তুর ইংরেজি নামই বাংলা বানানে চলবে। অর্থাৎ তারা বলেছেন যে যেগুলো রাসায়নিক নাম আছে সেগুলো বাংলা বানানেই চালাতে হবে, যেমন অক্সিজেন, প্যারাডাইক্লোরোবেনজিন প্রভৃতি। আবার উদ্ভিদ ও প্রাণীর যে জাতিবাচক বা পরিচয়বাচক ইংরেজি শব্দ রয়েছে, অর্থাৎ যেটা সর্বজাতিক, যেটাকে আমরা ইন্টারন্যাশনাল বলি আর কি, যেমন ম্যালভাসি, ফার্ন, আর্থ্রোপোডা, ইনসেক্টা, এগুলিকে ইংরেজি নামেই ভালো। কিন্তু এতে সমস্যা হয় কি, যারা ইংরেজি নিয়ে পড়াশোনা করে তাদের যে বিজ্ঞান বিষয়ে জ্ঞান সেটা যারা বাংলা ভাষায় বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে তাদের থেকে অনেক বেশি। অর্থাৎ আমরা বলতে পারি যারা বাংলা ভাষায় বিজ্ঞান বই পড়ে তাদের জ্ঞানটা খুব নগণ্য রয়ে যায় আর কি। তারা প্রথম দিকে প্রাথমিক বিজ্ঞানের বিষয়ে কিছু কিছু শিখে ফেলে বা পরিচয় তাদের হয়ে যায় প্রাথমিক বিজ্ঞান সম্পর্কে ধারণাগুলোতে, কিন্তু ইউরোপ বা আমেরিকায় যে পপুলার সায়েন্স রয়েছে তাকে তো আর বাংলা ভাষায় বোঝা যাবে না। কিন্তু আমাদের দেশের বর্তমান অবস্থা তেমন নয়। বয়স্কদের জন্য যা লেখা হয় আর কি, তাও প্রাথমিক বিজ্ঞানের মতো গোড়া থেকেই লিখতে হয়। যদি বয়স্কদের জন্য বিজ্ঞান প্রাথমিক বিজ্ঞান থেকে না শুরু করা হয় তাহলে অসুবিধা কী হয় তারা আর বুঝতে পারে না। এবং প্রথম থেকে যারা বিজ্ঞান বই লিখছেন তারা যদি প্রথম থেকে বিজ্ঞান বিষয়ে জ্ঞান না দেন তাদের বইয়ে বা পুস্তকের মধ্যে, তখন সেই বইটি আর জনপ্রিয় হবে না।
এবং এর জন্য প্রয়োজন কি, বিজ্ঞান ভাষা, বাংলা ভাষায় বিজ্ঞান লিখতে গেলে তাদেরকে প্রথম থেকে শুরু করতে হবে, যাতে বিজ্ঞান শিক্ষার অভাবটা দূর করা যায় এবং বৈজ্ঞানিক সাহিত্য রচনাও সুসাধ্য হবে আর কি। কিন্তু বিজ্ঞান আলোচনার জন্য যে রচনা পদ্ধতি আবশ্যক, তা অনেক লেখক এখনো আয়ত্ত করতে পারেনি। অনেক স্থলে তাদের ভাষা আড়ষ্ট এবং ইংরেজির আক্ষরিক অনুবাদ হয়ে পড়ে। যেমন এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা সাহিত্য কিন্তু কখনো সুপ্রতিষ্ঠিত হবে না। অর্থাৎ অনেক লেখক মনে করেন কি না, ইংরেজি শব্দের যে অর্থব্যাপ্তি, যেটাকে আমরা কনোটেশন বলি, বাংলা প্রতিশব্দেও ঠিক তাই হওয়া চাই, কিন্তু সেটা তো সম্ভব নয়। এজন্য তারা মাঝে মাঝে করেন কি, এমন অদ্ভুত শব্দ প্রয়োগ করেন যেটাতে আমাদের হাসি পায় বা হাসির উদ্রেক হয়। ইংরেজি সেন্সিটিভ শব্দটা ইংরেজিতে নানা অর্থে চলে, যেমন সেন্সিটিভ পারসন, সেন্সিটিভ উন্ড, সেন্সিটিভ প্ল্যান্ট, সেন্সিটিভ ব্যালেন্স, ফটোগ্রাফিক সেন্সিটিভ ফটোগ্রাফিক পেপার ইত্যাদি। কিন্তু ইংরেজিতে যে অর্থে প্রয়োগ হলো, বাংলাতেও যদি একই অর্থে প্রয়োগ করা হয় তাহলে তা অত্যন্ত হাস্যকর হয়ে দাঁড়ায়। যেমন অভিমানী, ব্যথাপ্রবণ, উত্তেজী, সুবেদী, সুগ্রাহী, এর অর্থাৎ আক্ষরিক অর্থ করতে গেলে এই সমস্যার সম্মুখীন হতে হবে। অর্থাৎ যে অর্থে ইংরেজি বিজ্ঞান বিষয়ে লেখা আছে সেটি বাংলা অর্থে একই ভাব প্রকাশ করবে না। তার জন্য যদি আক্ষরিক অনুবাদ করা হয় সেক্ষেত্রে অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা প্রবল। সেন্সিটাইজড পেপার এর অনুবাদ স্পর্শকাতর কাগজ, এটা শুনলে অতি বিরক্তকর ও উৎকট মনে হয়, কিন্তু তাও তো কেউ কেউ লিখেন। কিন্তু স্পর্শকাতর কাগজের জায়গায় যদি কেউ সুগ্রাহী কাগজ লেখেন তাহলে অনেকটা ঠিক হয়। কিন্তু সমস্যা হলো কি, তাদের বক্তব্য তারা ইংরেজিতে ভাবেন এবং বাংলাতে অনুবাদে প্রকাশ করার একটা চেষ্টা করেন, কিন্তু এর ফলে রচনা এতটা উৎকট হয় যে আমাদের কাছে তা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। যেমন একটা ইংরেজি সেন্টেন্স বলছি, দ্য অ্যাটমিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিচড দ্য ব্লু প্রিন্ট স্টেজ। এর যদি আক্ষরিক অনুবাদ করা হয়, পরমাণু ইঞ্জিন নীলচিত্রের অবস্থাতেও পৌঁছায়নি। এটা কিন্তু এই যে বাংলা অনুবাদ করা হলো, একে বাংলা ভাষা সাপোর্ট করে না, কারণ বাংলা ভাষার প্রকৃতি বিরুদ্ধ কাজ হলো। একটু ঘুরিয়ে লিখলে যদি এর অর্থানুবাদ করা হয়, অর্থাৎ ভাবানুবাদ, পরমাণু ইঞ্জিনের নকশা পর্যন্ত এখনো প্রস্তুত হয়নি, এটা যথাযথ ও সঠিক। কিন্তু যারা আক্ষরিক অনুবাদ করেন তারা প্রথমটাকেই বেছে নেন। এর ফলে বাংলা ভাষায় যারা বিজ্ঞান বই পড়ছেন তাদের পক্ষে একটা ভুল অর্থ তারা শিখে ফেলেন। এছাড়া আরও একটা উদাহরণ দেওয়া যেতে পারে, when sulfur burns in air the nitrogen does not take part in the reaction। যখন গন্ধক হাওয়ায় পড়ে তখন নাইট্রোজেনের প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এইখানে এরকম মাছিমারা নকল না করে যদি একটু সুন্দর করে লেখা হয়, নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না লিখলে বাংলাতে অনেক বেশি এর অর্থ বজায় থাকে। কিন্তু আগাগোড়া কিছু ইংরেজি সাহিত্যের অনুবাদক, বিজ্ঞান ভাষার পাবন্ধিক, তারা এটা শুনবে না, তারা মাছিমারা হতেই বেশি পছন্দ করে। অনেকে মনে করেন আবার যে পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করা এত সহজ নয়। এই ধারণা পুরোপুরি ঠিক নয়। স্থান বিশেষে পারিভাষিক শব্দ বাদ দেওয়াও চলে। যেমন অমেরুদণ্ডী এর বদলে যদি কেউ লেখে যে যেসব জন্তুর শিরদাঁড়া নেই, বা আলোক তরঙ্গর বদলে আলোর কাঁপন বা নাচন লিখলে কিছুমাত্র সহজ হয় না। অর্থাৎ পরিভাষার উদ্দেশ্য হলো কি, ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। যদি বারবার কোনো বিষয়ের বর্ণনা দিতে হয় তবে তা অনর্থক কথা বেড়ে যায় মাত্র, তাতে পাঠকের অসুবিধাই হবে, সুবিধা হবে না। সাধারণের জন্য যে বৈজ্ঞানিক বই লেখা হয় তাতে অল্প পরিচিত পারিভাষিক শব্দের প্রথমবার প্রয়োগের সময় তার ব্যাখ্যা, অর্থাৎ স্থল বিশেষে ইংরেজি নাম দেওয়া
আবশ্যক বা দিলেও ভুল কিছু হবে না, তাতে পাঠকের সুবিধাই হবে। কিন্তু পরে শুধু বাংলা পারিভাষিক শব্দটি দিলেই চলে। এই জন্য কিছু কিছু আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। এই ত্রিবিধ হল অভিধা, লক্ষণা ও ব্যঞ্জনা। এই বিষয়টি একটু ভালো করে বুঝতে হবে। অভিধা হলো কি? আভিধানিক অর্থ, অর্থাৎ যা বাংলা ডিকশনারিতে আছে সেই অর্থ। যেমন দেশ, এর কথাটির অর্থ ভারত অথবা অন্য কোনো দেশ বা স্থান। কিন্তু দেশের লজ্জা, এখানে কিন্তু দেশের অর্থ দেশবাসীর। এটা হলো লক্ষণা, কারণ এখানে দেশ তার অর্থ ত্যাগ করে নতুন অর্থ গ্রহণ করছে। আরও একটি ভাগ হলো ব্যঞ্জনা। অরণ্য, এই কথাটার যদি আবিধানিক অর্থ করা হয় তখন অর্থ হয় বন, কিন্তু অরণ্যের রোদন বললে এর কিন্তু ব্যঞ্জনার অর্থই প্রকাশ পায়, যার অর্থ হলো নিষ্ফল খেদ। সাধারণ বাংলা সাহিত্যে লক্ষণা বা ব্যঞ্জনা এবং উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি প্রভৃতি অলঙ্কারের সার্থক প্রয়োগ করেই লিখতে হতে পারে। কিন্তু বৈজ্ঞানিক সাহিত্যে এগুলো যত ক্রম প্রয়োগ করা যায় ততই ভালো। অর্থাৎ বাংলার জ্ঞান ঝেড়ে ফেলে কেবলমাত্র বিজ্ঞান তথ্যের উপরে জোর দিতে হবে। উপমার কিছু প্রয়োজনও হয়, রূপক স্থল বিশেষে চলতে পারে, কিন্তু অলঙ্কার একদম বিজ্ঞান সাহিত্যে বর্জন করা উচিত। যেমন ধরুন, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, কালিদাসের এই উক্তি কাব্যেই কিন্তু শুনতে ভালো, ভূগোলের জন্য এটা একদম বেমানান। বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হতে হবে। এই কথাটি কিন্তু সকল বিজ্ঞান প্রাবন্ধিককে মনে রাখতে হবে। বাংলায় বিজ্ঞান প্রবন্ধাইতে আরও একটি দোষ প্রায় নজরে পড়ে। অল্প বিদ্যা ভয়ঙ্করী এই প্রবাদটি যে কত ঠিক তার প্রমাণ আমাদের সাময়িক পত্রাইতে মাঝে মধ্যে পাওয়া যায়। কিছুদিন আগে আমি একটি পত্রিকায় দেখেছি, অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই, তবে তারা জীবের বেঁচে থাকবার পক্ষে অপরিহার্য অঙ্গ মাত্র। তবে ওজোন গ্যাস নাকি স্বাস্থ্যকর, এইরকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অত্যন্ত ক্ষতিকর এবং অনিষ্টকর। সম্পাদকের উচিত অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে কোনো অভিজ্ঞ লোককে দিয়ে তা যাচাই করে নেওয়া। ধন্যবাদ।